ওয়েলকাম টু লিটনস আইটি জব সলিউশন। আশা করি বেশ ভালোই আছেন। অলরেডি আপনারা জানেন যে এই চ্যানেলে সিএসসি আইটি রিলেটেড জব প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়ে থাকে। সেই সাথে রিসেন্ট আইটি এক্সাম কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়। তাই আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে নেস্কো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইসিটি পোস্টের প্রিভিয়াস কোশ্চেন সলিউশন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হোয়াই নেস্কো জব, অর্থাৎ নেস্কো জব আমরা কেন করব। আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি তাদের মেইন স্বপ্ন হচ্ছে পাওয়ার সেক্টরে জব করা, বিকজ অফ এই সেক্টরের ফ্যাসিলিটিস অন্যান্য সেক্টর থেকে কিন্তু অনেক বেশি। তো কি কি ফ্যাসিলিটিস আসলে থাকে এই নেস্কোতে, তো আমি বলে রাখি যে নেস্কোর মূলত এরিয়া হচ্ছে উত্তরবঙ্গ, দ্যাট মিনস রাজশাহী বিভাগ এন্ড রংপুর বিভাগের কিছু জেলাতে নেস্কো অবস্থিত। এই জন্য আপনার নেস্কোর কর্মক্ষেত্রগুলো হবে হচ্ছে উত্তরবঙ্গের মোটামুটি 14-15টি জেলাতে। তো এটা আপনারা জেনে রাখবেন। নেস্কো যেহেতু পাওয়ার সেক্টর এবং এটি হচ্ছে বিপিডিবির আন্ডারে স্বায়ত্তশাসিত বা অটোনোমাস একটি প্রতিষ্ঠান, যার অনেক ফ্যাসিলিটিস আছে। যদি আমি ফ্যাসিলিটিস গুলোর মধ্যে বলি, সেটা সবচেয়ে প্রথমে যেটা সেটা হচ্ছে এর স্যালারি স্ট্রাকচার, অর্থাৎ এর স্যালারি স্ট্রাকচার কিন্তু অনেক হ্যান্ডসাম। বিশেষ করে এই পোস্টের জন্য বেসিকটা দেয়া আছে কিন্তু সার্কুলারে 51,000। তো গ্রোস কেমন হবে? গ্রোস মোটামুটি 81,000 টাকার মতো হয়ে যাবে। তবে এখানে কথা আছে, কথা হচ্ছে যে কি নেস্কোর কিন্তু স্যালারি স্ট্রাকচারের ক্ষেত্রে হাউস রেঞ্জ যেটি আছে সেটি কিন্তু একটু ভ্যারি আছে, অর্থাৎ 40% এন্ড 60%। 40% কোথায়, 60% কোথায়? 40% হচ্ছে যেগুলো জেলা শহর, সেগুলোতে জেলা শহর এবং উপজেলা শহর যেগুলো আছে সেগুলোতে যদি আপনার পোস্টিং হয় সেক্ষেত্রে আপনার হাউস রেন্ট হচ্ছে 40%, এবং 60% হচ্ছে সিটি কর্পোরেশন, অর্থাৎ যদি আপনার রাজশাহী শহরে অথবা রংপুর শহরে যদি আপনার পোস্টিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের হাউস রেন্ট হবে হচ্ছে 60%, অর্থাৎ এই 51,000-এর 60% এবং 40%। এরপরে যে সুবিধা সেটি হচ্ছে যে কি আপনি ইলেকট্রিসিটি অ্যালোয়েন্স পাবেন। ইলেকট্রিসিটি অ্যালোয়েন্স মোটামুটি বলা চলে যে 1500 থেকে শুরু করে 2500-র মধ্যে, এটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যালোয়েন্স। এরপর থাকবে কি, এরপর থাকবে হচ্ছে আপনার ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স, যেটা হচ্ছে 2000 থেকে 3500 এরকম হবে। আমি এক্সাক্ট বলতে পারছি না, তবে এরকম হওয়ার কথা। এরপর আর ফ্যাসিলিটিস কি? আর ফ্যাসিলিটিস হচ্ছে যে মেডিকেল অ্যালাউন্স একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে, অর্থাৎ আপনি প্রথমে মেডিকেলের জন্য যে খরচগুলো করবেন এই খরচগুলো ভাউচার দেখানোর উপর ডিপেন্ড করে আপনাকে মেডিকেল বিল উঠায় নিতে হয়, এবং এটা হচ্ছে বছরে দুইটা বেসিক, অর্থাৎ 51K ইন্টু 2 বলা চলে 1,02,000। এই টাকাটা আপনি বছরে উঠাইতে পারবেন, এবং এটার সিস্টেম হচ্ছে আপনাকে আগে মেডিকেলে খরচ করতে হবে এবং তারপরে আপনাকে ভাউচার বা প্রেসক্রিপশন, কনসালটেন্ট ফি এগুলো দেখায় দিয়ে তারপর আপনাকে টাকা নিতে হবে। এটা হইতে পারে, কারণ এটা হচ্ছে ডিপিডিসি, ডেস্কো এগুলোতে এইরকম সিস্টেমটা ফলো করে, হয়তো বা নেস্কো তো ঠিক এরকমই সিস্টেম ফলো করবে। এরপর যেটি পাবেন সেটা হচ্ছে আপনার আর্ন লিভ। আপনি বছরে আর্ন লিভ বিক্রি ফুল বেসিক আপনি বছরে একবার পাবেন। এরপর কি পাবেন? এরপর পাবেন হচ্ছে যে আপনার যখন সন্তান হবে, অর্থাৎ এডুকেশন অ্যালোয়েন্স যেটাকে বলে, অর্থাৎ আপনি পার সন্তানের জন্য আপনি 500 টাকা করে পাবেন। তো এইটা একটা ফ্যাসিলিটিস। এরপরে যেটি পাবেন সেটা হচ্ছে কি যে প্রতি বছর বিদ্যুৎ যে বিভাগ আছে, অর্থাৎ বাংলাদেশ সরকারের পাওয়ার ডিভিশনের আন্ডারে কিছু অ্যাসেসমেন্ট হয় এই বিদ্যুৎ সেক্টরে যে অটোনোমাস কোম্পানিগুলো আছে, এই অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে আপনি কেপিআই বোনাস পেতে পারেন। কয়টি পাবেন এটা ডিপেন্ড করবে হচ্ছে পাওয়ার ডিভিশন। তো মোটামুটি বলা চলে যে কি মিনিমাম একটা অবশ্যই পাবেন, এবং সর্বোচ্চ 2-3টা পর্যন্ত পাওয়া যায়, অর্থাৎ 2-3টা বেসিক পাওয়া যায়। এটা হচ্ছে বছরে। এরপর কি সুবিধা আছে? এরপর সুবিধা আছে হচ্ছে সিপিএফ আছে এন্ড গ্র্যাচুইটি আছে। এখন সিপিএফটা কি? সিপিএফ হচ্ছে আপনার বেসিকের 10% আপনার কেটে রাখবে কোম্পানি, এবং বাকি 10%টা কি করবে? কোম্পানি দেবে। অর্থাৎ আপনার যদি 51,000 হয়, এই 51,000-এর 10% হচ্ছে 5,100 টাকা। এই টাকাটা আপনার প্রতি মাসে বেসিক থেকে কাটবে এবং কোম্পানি দিবে আপনাকে 5,100 টাকা। তাহলে হলো কত? এই মিল হচ্ছে 10,200। এই 10,200 টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে জমা হবে, এবং এটা কি চক্রবৃদ্ধি হারে বাড়বে, এবং এটাই হচ্ছে সব শেষে আপনি এই সিপিএফটি পাবেন। এরপর গ্র্যাচুইটিটা কি? গ্র্যাচুইটি হচ্ছে কি যে আপনার যে এই পাওয়ার সেক্টরগুলো কিন্তু মূলত 4% ইনক্রিমেন্ট হিসেবে প্রতি বছরে বেসিক বৃদ্ধি করে। এর কারণ হচ্ছে কি যে গ্র্যাচুইটিটা মূলত পাওয়ার সেক্টরটা করে কি 2.5 গুণ দেয়, অর্থাৎ 2.5 গুণ দেয়। এই জন্য 4% বৃদ্ধি করে। বাট গভর্নমেন্ট সেক্টরগুলো কি করে? গভর্নমেন্ট সেক্টরগুলো হচ্ছে 2 গুণ দেয়, যার কারণে 5% ইনক্রিমেন্ট হয়। আচ্ছা, এখন ধরুন যদি আপনি 30 বছর জব করেন, তাহলে মূলত গ্র্যাচুইটিটা আসলে কেমন হবে? গ্র্যাচুইটিটা হবে হচ্ছে 30 বছর অন্তে গিয়ে আপনার যে বেসিক, সেই বেসিক এর সঙ্গে গুণ হবে হচ্ছে কত? সার্ভিস ইয়ার, অর্থাৎ 30 বছর জব করছেন জন্য আপনার সার্ভিস ইয়ার দিয়ে 30 গুণ হবে, এবং এরপরে হবে 2.5।
তো এরপরে যে রেজাল্টটা বা যে ভ্যালুটা আসবে এই টোটাল ভ্যালুটা মিলে হচ্ছে আমাদের গ্র্যাজুইটি পাবো আমরা। এই হচ্ছে নেস্কোর জবের সুবিধাগুলো, আর যার কারণে আমরা মোটামুটি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা আছি তারা সবসময় পাওয়ার সেক্টরের দিকে বেশি ইনভলভ হই। তো চলুন এখন আমরা দেখি যে গত 18 সালে যে সার্কুলার হয়েছিল সেই সার্কুলারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইসিটি পোস্টের কিভাবে পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষার কোশ্চিন প্যাটার্ন গুলো কি, আমরা প্রত্যেকটি কোশ্চিন সলিউশন করার চেষ্টা করব। চলুন শুরু করি কোশ্চিন সলিউশন। বলে রাখি যে মূলত এই 2018 সালের যে সার্কুলার হয়েছিল, 2018 সালের সার্কুলারে পরীক্ষা নিয়েছিল হচ্ছে রুয়েট, এবং পরীক্ষার প্যাটার্ন ছিল হচ্ছে ডিপার্টমেন্ট ছিল হচ্ছে 50 মার্ক এন্ড নন ডিপার্টমেন্ট ছিল হচ্ছে 50 মার্ক। তো আমি এই ভিডিওতে ডিপার্টমেন্টই সলিউশন করব এবং নন ডিপার্টমেন্টের সলিউশন বা নন ডিপার্টমেন্ট কোশ্চেনের লিংকটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা নন ডিপার্টমেন্টটা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নেবেন এবং ডিপার্টমেন্টটা এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করছি। তো প্রথম যে কোশ্চেনটা ছিল সেটি হচ্ছে যে হোয়াট ইজ ই কমার্স, হোয়াট আর দ্য টাইপ অফ ই কমার্স, অর্থাৎ ই কমার্স কাকে বলে এবং বিভিন্ন ধরনের ই কমার্স গুলো লেখো। তো ই কমার্সটা আসলে কি? ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স, অর্থাৎ e-commerce is the methodology of modern business of buying and selling goods and services over the internet। বাংলায় হচ্ছে কি, ই-কমার্স হচ্ছে এমন একটি টেকনোলজি যে টেকনোলজি ইউজ করে আমরা সার্ভিস এবং প্রোডাক্ট অনলাইনে কেনাবেচা করতে পারি। এই হচ্ছে ই-কমার্স। এখন ই-কমার্স কত ধরনের হয়ে থাকে? ই-কমার্স মূলত 4 ধরনের হয়ে থাকে। বিজনেস টু বিজনেস, এটি একটি ই-কমার্স সিস্টেম। বিজনেস টু কনজিউমার, এটি একটি ই-কমার্স সিস্টেম। কনজিউমার টু কনজিউমার, এটি একটি ই-কমার্স সিস্টেম। এন্ড কনজিউমার টু বিজনেস, এটি একটি ই-কমার্স সিস্টেম। এবং এগুলোকে সংক্ষেপে আমরা কি বলি? বি2বি, বি2সি, সি2সি এন্ড সি2বি। আচ্ছা, এখন যদি আবার আপনাদের কখনো মনে না থাকে যে কত প্রকার হয়ে থাকে, তো ধরুন বি এন্ড সি আমরা যদি চিন্তা করি বাইনারির ক্ষেত্রে 0 এবং 1, তাহলে 0 এবং 1 এর কম্বিনেশন হলো 4টা পাওয়া যাবে, অর্থাৎ 0 0 0 1 1 0 এন্ড 1 1। তার মানে বি 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 সি সিবি এন্ড সিসি, মানে বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু বিজনেস এন্ড কনজিউমার টু কনজিউমার। ঠিক এভাবে আপনারা মনে রাখতে পারেন। তো এখন আমরা প্রত্যেকটি টার্ম দেখব বিস্তারিতভাবে। তো প্রথমে আসি বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস কি? বিজনেস টু বিজনেস এর ক্ষেত্রে হচ্ছে যে হিয়ার দ্য কোম্পানিজ আর ডুইং বিজনেস উইথ ইচ আদার, দ্য ফাইনাল কনজিউমার ইজ নট ইনভলভ। অর্থাৎ বিজনেস টু বিজনেস এই ই কমার্সের ক্ষেত্রে শুধুমাত্র ব্যবসায়ীরা অর্থাৎ কোম্পানিগুলোই ইনভলভ থাকে, ভোক্তারা কিন্তু ইনভলভ থাকে না। তো এরকম একটা বিজনেস টু বিজনেস এর এক্সাম্পল কি হতে পারে? বিজনেস টু বিজনেস এর এক্সাম্পল হতে পারে যে আমরা টিভিতে অনেক সময় অ্যাড দেখি না? টিভিতে যে অ্যাড দেখি, তো টিভি ধরুন সময় টিভি বা ইন্ডিপেন্ডেন্ট টিভি, এই টাইপের অনেক টিভি তো আছে বাংলাদেশে, ঠিক আছে? এই সময় টিভিতে যদি আমি কোনো একটা অ্যাড দেই, তার মানে কোম্পানি কিন্তু আমার অ্যাড দিচ্ছে, বাট কি হচ্ছে কনজিউমার কে? ধরুন শ্যাম্পুর অ্যাড, তাহলে শ্যাম্পুর অ্যাড যদি দেয় তাহলে দেখুন যে শ্যাম্পু একটা কোম্পানি এবং সময় টিভির একটা কোম্পানি, এই কোম্পানির সঙ্গে কোম্পানির একটা বিজনেস হচ্ছে, এটা কি আমার ই কমার্সের মাধ্যমে কিন্তু হইতে পারে। এই টাইপের যে বিজনেসটা আছে বা যে কমার্স সিস্টেম আছে, সেই কমার্স সিস্টেমে কিন্তু আমার মেইন যে কনজিউমার, মেইন কনজিউমার কে? যে শ্যাম্পুটা ইউজ করবে সে কিন্তু ইনভলভ নেই এখানে, অর্থাৎ সে কিন্তু কিনতে পারছে না এখান থেকে। তো এই টাইপের মূলত বিজনেস আরো অনেক আছে। তো এই বিজনেসগুলোকে আমরা কি বলি? বিজনেস টু বিজনেস ই কমার্স সিস্টেম। এরপর আমরা দেখবো হচ্ছে বিজনেস টু কনজিউমার ই কমার্স সিস্টেম কি? তো হিয়ার দ্য কোম্পানি উইল সেল দেয়ার গুডস এন্ড সার্ভিসেস ডিরেক্টলি টু দ্য কনজিউমার, অর্থাৎ এই টাইপের ই কমার্সে সরাসরি কোম্পানিগুলো কনজিউমারের কাছে বা ভোক্তার কাছে প্রোডাক্ট বা সার্ভিসগুলো সেল করে থাকে। দ্য কনজিউমার ক্যান ব্রাউজ দেয়ার ওয়েবসাইটস এন্ড লুক এট দ্য প্রোডাক্ট প্রাইসেস, প্রোডাক্টের পিকচার, রিভিউ, এগুলো দেখার পরে কি করতে পারে? কনজিউমারগুলো ওই সাইট থেকে প্রোডাক্ট কিনতে পারে। এমন অনেক কোম্পানি কিন্তু আছে, যেমন ইভেলি কিন্তু একটি বিজনেস টু কনজিউমার বা বি2সি টাইপের একটা ই কমার্স, দারাজা একটা বি2সি টাইপের ই কমার্স, অ্যামাজন একটা বি2সি টাইপের ই কমার্স, বা ফ্লিপকার্ট, এরকম অনেক কিন্তু প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো হচ্ছে বি2সি ই কমার্স সিস্টেমে চলে। তো অনেক সময় কিন্তু এগুলো আপনাদেরকে উদাহরণ পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে বি2সি টাইপের ই কমার্স, অথবা আপনাকে ভাইবা থেকে কিন্তু এগুলো ধরতে পারে। তো এই জন্য আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন। তো এরপর দেখবো হচ্ছে কনজিউমার টু কনজিউমার। হোয়েন দ্য কনজিউমার্স আর ইন ডাইরেক্ট কানেক্ট উইথ ইচ আদার, নো কোম্পানি ইজ ইনভলভ, অর্থাৎ এখানে কোনো কোম্পানি ইনভলভ থাকবে না, শুধুমাত্র কনজিউমার থেকে কনজিউমার যে ই কমার্স বিজনেসটা হবে। তো এগুলো হচ্ছে আমাদের কনজিউমার টু কনজিউমার টাইপের ই কমার্স। অর্থাৎ যেমন দেখুন যে বিক্রয়.কম কিন্তু এটা হচ্ছে আমার সি2সি, এখানে কিন্তু কোনো কোম্পানি ইনভলভ থাকে না। আপনি যদি একটা কম্পিউটার বিক্রি করতে চান, সেক্ষেত্রে বিক্রয়.কমে আপনি অ্যাড দিলেন, এখন যে আপনার অ্যাড দেখে পছন্দ করবে সে আপনাকে নক করবে, নক করার মাধ্যমে আপনাদের মাধ্যমে কমিউনিকেট করে আপনি আপনার কম্পিউটারটি সেল করতে পারেন। তো বিক্রয়.কম এর থিম হচ্ছে এটা, এবং এই জন্য বিক্রয়.কম হচ্ছে কনজিউমার টু কনজিউমার, অর্থাৎ সি2সি টাইপের একটি ওয়েবসাইট বা ই কমার্স সাইট। এরপর আছে ওএলএক্স আছে, কুইকার আছে, এগুলো হচ্ছে আমাদের কনজিউমার টু কনজিউমার টাইপের ই কমার্স। তো এরপর আমরা দেখবো হচ্ছে কনজিউমার টু বিজনেস। কনজিউমার টু বিজনেসটা হচ্ছে কি? দিস ইজ দ্য রিভার্স অফ বিজনেস টু কনজিউমার। ইট ইজ এ কনজিউমার টু বিজনেস, সো দ্য কনজিউমার প্রোভাইডস এ গুডস অর সাম সার্ভিসেস টু দ্য কোম্পানি। সেজ আইটি ফ্রিল্যান্সাররা কি করে? তারা হচ্ছে তাদের
যে কাজ, তারা যে কাজটা পারে সেই কাজের উপর ডিপেন্ড করে তারা গিগ তৈরি করে তারা বিভিন্ন মার্কেট প্লেসে পাবলিশ করে, এবং সেখান থেকে কি বিজনেসম্যান যারা কোম্পানিরা কি করে তাদেরকে কন্ট্যাক্ট করে, এই ফ্রিল্যান্সারদেরকে কনজিউমার এই কোম্পানিরা কি করে কন্ট্যাক্ট করে। তার মানে কি হচ্ছে, কনজিউমারের সাথে সরাসরি বিজনেসের বা কোম্পানির যে কমিউনিকেশন যে ই কমার্সের মাধ্যমে হয় সেটা হচ্ছে আমাদের কনজিউমার টু বিজনেস ই কমার্স। এর মেইন উদাহরণ হচ্ছে কি, এরকম একটা ওয়েবসাইটের নাম হচ্ছে যেমন আপওয়ার্ক আছে, এই আপওয়ার্ক বা ফাইবার এগুলো হচ্ছে কনজিউমার টু বিজনেস টাইপের একটি ই কমার্স সাইট, যেখানে কি করে ফ্রিল্যান্সাররা তারা নিজেরা বা কনজিউমারই কি করে তাদের সার্ভিসগুলোকে কি করে ড্রপ করে এবং কোম্পানিগুলো সেই সার্ভিসগুলোকে কি করে পিক করে নিয়ে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে কনজিউমার টু বিজনেস টাইপের ই কমার্স। তো এই হচ্ছে ই কমার্স এবং ই কমার্সের টাইপ। আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো এরপরে যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে যে একটি এক্সেল থেকে একটি কোশ্চেন এসেছিল, সেটা এমন ছিল যে ইন অ্যান এক্সেল শিট cells C2, C3, C4, C5, C6 and C7 contains the value of power generation by 4 plants. Write a function in A5 to show the average of the best 3 power plant. অর্থাৎ এই যে সেল আছে, আমরা কিন্তু সেলের নাম লিখি কিভাবে, প্রথমে লিখি কলামের নাম, এরপর হচ্ছে রোর নাম, কলামের নাম রোর নাম, কলামের নাম রোর নাম। তো এখানে যেহেতু দিয়ে দিয়েছে তার মানে আপনাকে সেভাবেই লিখতে হবে। জেনারেশন প্রতিষ্ঠানের যে জেনারেশন ক্যাপাসিটি গুলো দেয়া আছে সেলগুলোর মধ্যে, এখন আপনাকে এমন একটি ফাংশন লিখতে বলেছে যে ফাংশনটা কি করবে, বেস্ট 3টা পাওয়ার প্ল্যান্টের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটার এভারেজ বের করার একটি ফাংশন লিখতে হবে। তো চলুন সমাধান করার চেষ্টা করি। তো এখানে দেখুন আমি এই জাস্ট কোশ্চেনটাকে আমি ফিগারে বোঝানোর জন্য ফিগারটি দিয়েছি। ধরুন এখানে মাতারবাড়ি পাওয়ার স্টেশন আছে, পায়রা থার্মাল পাওয়ার স্টেশন আছে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন আছে, তারপর হচ্ছে কি দেখুন বড় পুকুরিয়া পাওয়ার স্টেশন আছে, রূপপুর পাওয়ার স্টেশন আছে, এন্ড হচ্ছে কর্ণফুলী পাওয়ার স্টেশন আছে। ঠিক আছে, এবং এদের ক্যাপাসিটি কি, মাতারবাড়ির ক্যাপাসিটি হচ্ছে 1200, পায়রার হচ্ছে 1320, আশুগঞ্জের হচ্ছে 1627, তারপর হচ্ছে বড় পুকুরিয়া হচ্ছে 525, রূপপুর হচ্ছে 2400 এন্ড কর্ণফুলী হচ্ছে 230 মেগাওয়াট। পাওয়ার প্ল্যান্টের এই ক্যাপাসিটির মধ্যে থেকে বেস্ট যে 3 তার এভারেজ বের করার একটা ফাংশন। তো বেস্ট কোন তিনটা, যেমন এখানে 1627 এটা একটা বেস্ট, এরপর হচ্ছে 1320 একটা বেস্ট এন্ড হচ্ছে 2400 একটা বেস্ট। তার মানে এই তিনটার এভারেজ বের করার জন্য এক্সেল একটা ফাংশন লিখতে আপনাকে বলেছে। তো দেখুন অর্থাৎ কোশ্চেনটা ছিল হচ্ছে যে এইটা, এই যে এটা ছিল কোশ্চেন যে এভারেজ অফ বেস্ট 3, তা এই তিনটার এভারেজ কত দেখুন 1320, 1627 এন্ড 2400, এই তিনটার এভারেজ হচ্ছে 1782.33, এটা হচ্ছে আমাদের এভারেজ। তো এটা আমরা কিভাবে বের করব, তো মূলত এই সেলটার নাম হচ্ছে দেখুন কত C9, C9 এ আউটপুট আমরা দেখবো। এখানে কোশ্চেনে বলছে হচ্ছে A5, তার মানে আমরা A5 এ লিখতাম। তো এখানে জাস্ট আমি কি করি C9 এ দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট এখানে ছিল হচ্ছে 4টা, বাট আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে 6টা, এইজন্য এখানে অনেকগুলো আমি দেখানোর কারণে আমাদের কোশ্চেনের সঙ্গে মিলবে না আর কি। সরি, আমাদের এক্সাম্পলটা দেখুন, এক্সাম্পল দেওয়া আছে টোটাল হচ্ছে 6টা পাওয়ার প্ল্যান্ট, এবং 6টা পাওয়ার প্ল্যান্টের আমি বেস্ট যে 3টা পাওয়ার প্ল্যান্ট আছে তাদের হচ্ছে এভারেজ ক্যাপাসিটিটা আমরা বের করব, এবং সেটা দেখব হচ্ছে এই সেলের মধ্যে। তো তার সূত্র হচ্ছে এই যে এইটা, অর্থাৎ ইকুয়াল এভারেজ, এরপরে এটা হচ্ছে এভারেজের ব্র্যাকেট এবং লার্জ আরেকটি ফাংশন, এবং যেখানে লার্জ ফাংশনের মধ্যে কি কি থাকবে, লার্জ ফাংশনের আর্গুমেন্ট হচ্ছে এল এ আর জি, লার্জের আর্গুমেন্ট হচ্ছে এখানে রে থাকবে হচ্ছে আমার ডাটা, এন্ড থাকবে হচ্ছে আমার ক্রাইটেরিয়া। অর্থাৎ এখানে হচ্ছে যে ডাটার মধ্যে সে লার্জ ভ্যালুটা বের করবে সেখানে সেই ডাটার রেঞ্জটা থাকবে, এবং এরপরে হচ্ছে কোনগুলো রাখবো। আর রো হচ্ছে রো ফাংশনটা ডিফাইন করা হচ্ছে আমার এখানে একটা থাকবে সোর্স, একটা থাকবে হচ্ছে ডেস্টিনেশন। তার মানে হচ্ছে রো হচ্ছে মানে সর্বোচ্চ, এখানে বলছে কি যে বেস্ট 3, এখানে যদি বেস্ট 10 বলতো তাহলে কি হচ্ছে আমার 1 রোর মধ্যে কি লিখতাম 1 to 10 লিখতাম। এখন যেহেতু বলছে বেস্ট 3, তার মানে আমি 1 to 3 লিখবো। তাহলে এখানে আমি লিখলাম 1 to 3 এন্ড লার্জ হচ্ছে কি C2 to C7, অর্থাৎ এই যে এই ভ্যালু C2, এই ভ্যালু C3, এই ভ্যালু C4, এই ভ্যালু C5, এই ভ্যালু C6 এন্ড এই ভ্যালু C7, C2 to C7 এই কয়েকটা ভ্যালুর মধ্যে রো কি করবে প্রথম থেকে 3টা, আর লার্জ ফাংশন কি করবে, লার্জ ফাংশন হচ্ছে বড় 3টাকে রিটার্ন করবে, 1 থেকে 3 পর্যন্ত বড় রিটার্ন করলে, এবং এর মধ্যে এই 3টা ভ্যালু এইটুকু ফাংশন আমার কি করবে 3টা ভ্যালু রিটার্ন করবে, এবং এই এভারেজ ফাংশনটা কি করবে 3টার এভারেজ করার পরে এখানে আউটপুটটা দেখাবে। এখন কথা হচ্ছে যে মূলত ফাংশন কিন্তু এইটাই, তো এটা লিখে দিলে হয়ে যাবে, আসলে এটাই হচ্ছে এই কোশ্চেনের সলিউশন। বাট যদি প্র্যাকটিক্যালি আপনি করতে যান তো আমরা কিন্তু ফাংশনটা লিখতাম হচ্ছে এখানে, এখানে যদি আমি ইকুয়াল এভারেজ ব্র্যাকেট দিয়ে লার্জ, এরপরে C2 কোলন C7, এরপর রোর মধ্যে কি লিখলাম 1:3 লেখার পরে যদি আমি ইন্টারপ্রেস করি তখন কিন্তু একটা গার্বেজ ভ্যালু এখানে দেখাবে। তো এই জন্য করতে হবে কি, এই জন্য আপনি জাস্ট এখানে যদি আপনি এটা প্র্যাকটিক্যালি করতে চান তাহলে এখানে এই ফুল যা আছে সূত্রটা হুবহু লিখার পরে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে এরপরে এন্টার প্রেস করবেন, তখন আপনার অ্যাকুরেট রেজাল্টটা দেখাবে। যদি আপনি কন্ট্রোল শিফট এবং এন্টার একসাথে প্রেস না করেন তাহলে আপনাকে কি করতে হবে,
এর শুরুতে একটি সেকেন্ড ব্র্যাকেট এবং এর শেষে একটি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে তখন শুধুমাত্র এন্টার প্রেস করলেই এই ফাংশনটি প্রপারলি কাজ করবে। আর যদি আপনি এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট না দেন তখন কি করবেন, কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে তারপরে এন্টার প্রেস করবেন এই ফাংশনের জায়গায় এখানে এই ফর্মুলাটা লেখার পরে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি আরো কিছু দেখি এই কোশ্চেনের মডিফাই করে, সেটা হচ্ছে কি যদি আমার বলে যে ওর্স্ট 3 পাওয়ার প্ল্যান্টের এভারেজটা কি হবে, অর্থাৎ সবচেয়ে কম ক্যাপাসিটির 3টা পাওয়ার প্ল্যান্টের এভারেজ কত, সবচেয়ে কম কোন 3টা আছে, এইটা এইটা এন্ড এইটা, এই 3টার এভারেজ কত হবে এটা বের করার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে ঠিক আগের মতোই, এই যে এটা জাস্ট শুধু এখানে লার্জের জায়গায় স্মল লিখে দিলেই হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখবো যে কি যে যদি কোশ্চেনটা এমন করে হতো যে লার্জ 3টা বাদ দিয়ে বাকিগুলোর এভারেজ কত, তাহলে লার্জ 3টা মানে কি এই যে 1320 1627 এবং 2400 এগুলো বাদ দিয়ে বাকিগুলো, এখানে কিন্তু আরো অনেক থাকতে পারে, যেখানে আমার লাস্ট 3টা বাদ দিয়ে বাকিগুলোর এভারেজ কত, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে যে ইকুয়াল এভারেজ ইফ C2 থেকে C7, অর্থাৎ ইফটা কি করবে মূলত এই লাস্টটা রিটার্ন করবে কি, এই লার্জ এই ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে সবচেয়ে বড় যে 3টা আছে তাই না, এই 3টা রিটার্ন করবে। তাহলে এই 3টার চেয়ে যেগুলো ছোট সেগুলোর এভারেজ দেখাবে। ঠিক এগুলোও কিন্তু কি ওই যে কন্ট্রোল শিফট এরপরে এন্টার প্রেস করতে হবে। এরপর আমি যদি চিন্তা করি যে কি যে সবচেয়ে কম যে 3টা আছে সেই 3টা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোর এভারেজ বের করব, সেক্ষেত্রে জাস্ট এটাই আমরা শুধুমাত্র এখানে লার্জের জায়গায় স্মল লিখবো এবং এখানে গ্রেটার দেন দেবো, অর্থাৎ এই যে 3টা এই ফাংশনটা কি করবে সবচেয়ে কম যে 3টা সেই 3টা রিটার্ন করবে এবং এই 3টা হচ্ছে বড় যেগুলো সেগুলো হচ্ছে এই ইফ রিটার্ন করবে এবং এই বাকি বড়গুলোর এভারেজটাই আসলে এখানে বের করবে এই ফাংশনটা। এই কোশ্চেনটার প্রপার সমাধান আপনারা পেয়ে গিয়েছেন এবং সাথে কিছু এক্সটেনশন মডিফিকেশনাল কোশ্চেনগুলো আপনারা দেখেছেন। তো চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা এসেছিল একটি নেটওয়ার্ক সাবজেক্ট থেকে, সেখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছিল এবং আইপি অ্যাড্রেস থেকে বের করতে বলেছিল হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এন্ড নেট মার্কস বা সাবনেট মার্কস এবং ভ্যালিড হোস্টের সংখ্যা। তো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও এই টাইপের আপলোড করেছি। এই কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার জন্য एग्जांपल, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয় বারবারই, শুধুমাত্র এই আইপিটা চেঞ্জ হয়। তো আমরা চলুন আবার দেখি যে এই কোশ্চেনটা কিভাবে সলভ করব। তো আইপি দেওয়া আছে হচ্ছে এইটা এবং শেষে স্ল্যাশ দিয়ে দেওয়া আছে যেটা, তো আমরা জানি স্ল্যাশ দিয়ে যেটা দেওয়া থাকে এটা হচ্ছে নেটওয়ার্ক বিট, অর্থাৎ নেটওয়ার্ক বিট দেওয়া আছে হচ্ছে আমার 30, তাহলে হোস্ট বিট কত হবে আমরা জানি এটা একটা IPv4 এর আইপি অ্যাড্রেস, তাহলে IPv4 জানি 32 বিট, তাহলে হোস্ট বিট হয় হচ্ছে 32 মাইনাস নেটওয়ার্ক বিট ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে হোস্ট বিট হচ্ছে 2। এখন যেহেতু হোস্ট বিট 2 তাহলে ভ্যালিড হোস্ট কত পাবো আমরা, তাহলে এই আইপির জন্য আমরা ভ্যালিড হোস্ট পাবো, ভ্যালিড হোস্টের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার হোস্ট বিট মাইনাস 2, তার মানে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 ইকুয়াল টু 2। আমরা ভ্যালিড হোস্ট পাবো হচ্ছে দুইটা, এখানে 2 বিয়োগ করলাম কি জন্য, 2 বিয়োগ করলাম হচ্ছে ভ্যালিড হোস্টের জন্য। যদি বলতো কি যে অ্যাভেলেবেল হোস্ট কত, তখন আমরা কিন্তু জাস্ট 2 টু দি পাওয়ার হোস্ট বিট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4 লিখতাম আমরা, অর্থাৎ অ্যাভেলেবেল হোস্ট আইপি মানে হচ্ছে 4 আর ভ্যালিড হোস্ট আইপি মানে হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছি। তো এরপর আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেসটা আমরা বের করব। তো দেখুন এখানে আছে কি 192.168.1.3.0। তো আমরা জানি নেটওয়ার্ক অ্যাড্রেস কি, নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ, হোস্ট পোর্শন অল 0, তাহলে 192.168.1.2.3.4.5.6.7.8। তো এই হচ্ছে দেয়া আছে আইপিটা। এখন আমরা নেটওয়ার্ক প্রথমে বের করব কি নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না। তো আমরা সূত্র কি বললাম, সূত্র বললাম হচ্ছে নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ, হোস্ট পোর্শন অল 0। তার মানে কি নেটওয়ার্ক পোর্শন মানে কি নেটওয়ার্ক বিট কত আছে 30টা আছে, হোস্ট বিট আছে 2টা, তার মানে এখানে আমি ভাগ করলাম, তার মানে এই দুইটা হচ্ছে আমাদের হোস্ট আর সূত্র হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ, হোস্ট পোর্শন অল 0, তাই না। তার মানে আমাদের এখান থেকে এইটুকু সব সেম থাকবে, অ্যাজ ইট ইজ মানে সেম থাকবে এবং হোস্ট পোর্শন অল 0 থাকবে। তো এখানে কিন্তু অন্য কিছু আসতে পারতো, অর্থাৎ যদি আমার এই ভ্যালুটা যদি এখানে দেয়া থাকতো হচ্ছে 13.1, তখন কিন্তু এখানে বাই ডিফল্ট 1 থাকতো, বাট আমরা কি করতাম সূত্রর জন্য 0 0 বসাই দিতাম, অর্থাৎ হোস্ট পোর্শন অল 0, তার মানে এখানে আমি 0 0 বসাই দিলাম। তার মানে এটার ইকুইভ্যালেন্ট যে আইপিটা সেটা হবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ 192.168.13.0, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমরা দেখব হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেসের সূত্র কি, নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ, হোস্ট পোর্শন অল 1। তাহলে নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ মানে কি 192.168.13. এখানে 1 2 3 4 5 6 6টা থাকবে এবং হোস্ট পোর্শন যেহেতু হোস্ট বিট 2টা আছে তাহলে এই দুইটা আমি অন করে দেব। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট যে আইপিটা এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, অর্থাৎ 192.168.13. এইটার হচ্ছে ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে কত 3, কিন্তু এইটা
এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এরপর আমরা দেখবো সাবনেট মাস্ক বা নেট মাস্ক। নেট মাস্ক কিভাবে বের করি আমরা? নেট মাস্ক বের করার সূত্র হচ্ছে নেটওয়ার্ক পোর্শন অল অন, হোস্ট পোর্শন অল জিরো, অর্থাৎ এখান থেকে এখানে হবে সব অন। তার মানে কি সব অন মানে এই 8টা, এখানে কিন্তু এই অক্টাটা 8টা বিট আছে না, এই 8টা বিট অন মানে হচ্ছে 255, এই 8টা বিট অন মানে 255, এন্ড এই 8টা বিট অন মানে হচ্ছে 255। এরপরে এই 6টা কিন্তু আমার হোস্ট বিট না, এটা হচ্ছে নেটওয়ার্ক বিট, এই জন্য এগুলো হচ্ছে অন হবে 1 2 3 4 5 6, এন্ড হোস্ট বিট হচ্ছে সব জিরো জিরো। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট যে ডেসিমাল ডটেড আইপিটা পাবো এটাই হচ্ছে সাবনেট মাস্ক বা নেট মাস্ক, অর্থাৎ 255.255.255, এন্ড এইটার ডেসিমাল কত? এটা ডেসিমাল হচ্ছে আমাদের 255 থেকে আমরা কি করব, এখানে 1 আর 2 3 বাদ দেবো, 3 বাদ দিলে কত হচ্ছে 252। তো এটা হচ্ছে সাবনেট মাস্ক বা নেট মাস্ক। তো এই ছিল হচ্ছে এই কোশ্চেনের সমাধান। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন হয়েছিল হচ্ছে অ্যালগরিদম থেকে, সেটা হচ্ছে যে S1, S2, S3, S4 and S5 are 5 nodes and a value on lines denotes the cost of the transmit power. Draw a graph to find the shortest path to transmit power and calculate the average cost. অর্থাৎ এই কয়েকটি নোড, অর্থাৎ 5টা নোড দ্বারা একটি গ্রাফ ড্র করুন, প্রথমে এটাই বলছে, এবং যেখানে কি হবে ওয়েটেড ইউনিট থাকবে হচ্ছে 1। অর্থাৎ দেখুন আমরা এখন যে গ্রাফটি ড্র করছি এটি হচ্ছে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এখানে 5টা নোড আছে S1, S2, S3, S4 and S5, এবং আমি অ্যারোগুলো দিয়েছি ঠিক এইভাবে। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এখন শর্টেস্ট পাথ গুলো কি কি সেগুলো আমরা দেখবো। তো দেখুন, ধরি আমরা সোর্স হচ্ছে S1, SOURC, সোর্স হচ্ছে S1 এন্ড ডেস্টিনেশন হচ্ছে S4, ডেস্টিনেশন হচ্ছে S4। তাহলে এই সোর্স S1 থেকে S4 এ যাওয়ার শর্টেস্ট পাথ কোনগুলো আছে? আমরা দেখুন যে এখানে আমরা কিন্তু এই দিক দিয়ে যেতে পারি, যেহেতু সবগুলো এজের ওয়েট হচ্ছে 1 বা ইউনিট 1, তাহলে এদিক দিয়ে একটা পাথ, অর্থাৎ S1 থেকে S5 এন্ড S4। এখানে পাথ লেখার জন্য আমরা কিন্তু অলরেডি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের মেবি লেকচার 8 এ দেখে এসেছি যে কি, যে পাথ বলতে কি বোঝায়। পাথ বলতে নোড উইথ এজেস, এটাকে আমরা পাথ বলি। তো পাথের জন্য আমাদের কি লিখতে হবে, এই নোডও লিখতে হবে প্লাস এজও দিতে হবে। আমি এজ কিন্তু আমি এই অ্যারো দিয়ে দিয়েছি, এর কারণ হচ্ছে কি যেহেতু ইউনিট আমার 1 আছে এই জন্য আমি শুধুমাত্র অ্যারো দিয়েছি, এই এজের আমি কি ওয়েট দেই নাই। এটা হচ্ছে আমাদের একটা পাথ। আবার কি হতে পারে, S1 থেকে S3 হয়ে 4 এ যেতে পারে, অর্থাৎ S1, S3, S4, এটা একটা পাথ। আবার কি হতে পারে, S1 থেকে S2 হয়ে একটা যেতে পারে, এটা একটা পাথ। আবার কি হতে পারে, S1 থেকে S5 হয়ে 3 হয়ে 4 এ যেতে পারে, এটা একটা পাথ। আবার কি হতে পারে, দেখুন S1 থেকে 2 হয়ে 3 হয়ে 4 এ যেতে পারে, এটা একটা পাথ। তো এই হচ্ছে আমাদের সতেজ পাথগুলো। তো এখানে যেহেতু ওয়েটেড গ্রাফ না, যদিও ওয়েটেড গ্রাফ কিন্তু ইউনিট কিন্তু 1, এই জন্য বলতেছি যে ওয়েটেড গ্রাফ না। তো যেহেতু গ্রাফটি এই টাইপের, এই জন্য কিন্তু কি আমাদের এখানে যে পাথগুলো প্রত্যেকটি কিন্তু সতেজ পাথ। এখন সবচেয়ে সতেজ পাথ কোনটা? সবচেয়ে সতেজ পাথ হচ্ছে এই 3। এখন আপনাকে বের করতে বলছে হচ্ছে ক্যালকুলেট দ্য এভারেজ কস্ট। যেহেতু প্রত্যেকটা এজের ওয়েট হচ্ছে 1, তাহলে আমাদের এভারেজ কস্ট বের করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করবো, হচ্ছে প্রত্যেকটা পাথের যে কস্ট সেগুলো আমরা আগে লিখবো। তো ধরুন এই যে পাথ আছে, এই পাথের কস্ট কত? এই পাথের কস্ট হচ্ছে 2। কস্ট মানে কি, টোটাল যে এজ আছে এই এজের যে ভ্যালু, ওয়েটেড ভ্যালু, এই ভ্যালুর যোগফলগুলো হচ্ছে কস্ট। তাহলে এখানে দুইটা এজ আছে এবং দুইটা এজের প্রত্যেকটি হচ্ছে 1 করে, এই জন্য হচ্ছে 2। এরপরে এইটার বা এই পাথের হচ্ছে কস্ট কত? 2। এই পাথের কস্ট হচ্ছে 2। এই পাথের কস্ট কত? 1 2 3, তার মানে কি 3। এই পাথের কস্ট কিন্তু কত? 3। এখন টোটাল কস্ট কত? টোটাল কস্ট হচ্ছে 2 2 2, 3 দুগুণে 6 এবং 6 12, তাহলে টোটাল কস্ট হচ্ছে 12। এখন 2 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে এভারেজ কস্ট। তাহলে এভারেজ কস্ট কত হবে? যেহেতু আমাদের পাথ হচ্ছে 6টা এবং টোটাল কস্ট হচ্ছে 12, তার মানে এভারেজ কস্ট হচ্ছে, এভারেজ কস্ট সমান হচ্ছে টোটাল কস্ট ভাগ হচ্ছে টোটাল পাথ কটা, 1 2 3 4 5, সরি 5 হবে, 5 হবে। তাহলে এখানে কত হচ্ছে 2 পয়েন্ট কত আসবে দেখুন তো 4 আসবে। তো এইটা হচ্ছে আমাদের এভারেজ কস্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল অ্যালগরিদম সাবজেক্ট থেকে একটি কোশ্চেন। এরপরে যে কোশ্চেনটি সেটা হচ্ছে একটা এসকিউএল কোয়েরি ছিল, যে কোয়েরিতে বলা হয়েছিল যে এখানে একটা টেবিল দেওয়া আছে, ইএমপি নামে একটা টেবিল দেওয়া ছিল, এবং ইএমপি টেবিলের কলাম নেম ছিল হচ্ছে কি ই আইডি একটা, ই নেম একটা, দুইটা ডেজিগনেশন একটা এবং স্যালারি একটা। এই 4টা কলামের মধ্যে আমি কি করব, একটা টাপল ইনসার্ট করব। আমরা টাপল বলতে কি বোঝাই? টাপল বলতে বোঝাই হচ্ছে যে একটি রো ইনসার্ট করব। তো এটা আমরা কিভাবে লিখবো? তো যেহেতু ইনসার্ট, আমরা ইনসার্ট লিখবো INSERT, ইনসার্ট INTO ইনটু।
ইনসার্ট ইনটু, এটা হচ্ছে আমাদের কিন্তু কিওয়ার্ড, এই জন্য আমি ক্যাপিটাল লেটার লিখলাম। ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিল নেম কি আছে, ই এম পি, টেবিল নেম লিখলাম। এরপরে ব্র্যাকেটের মধ্যে আমাদের কি লিখতে হবে, কলাম লিখতে হবে। কলামগুলো কি আছে, ই আইডি, ই নেম, এগুলো কিন্তু একদম সেম লিখতে হবে, অর্থাৎ যেখানে যা দেওয়া আছে সেটাই লিখতে হবে। ডেজিগনেশন, DESIGNATI, ডেজিগনেশন এন্ড স্যালারি, স্যালারি লিখে ব্র্যাকেট শেষ করলাম। এরপরে আমরা লিখবো কি ভ্যালুস, ভ্যালুস একটা কিওয়ার্ড, VALUES, ভ্যালুস লেখার পরে আমরা ইআইডি যেহেতু শুরুতে, তার মানে আমরা আইডি লিখবো, আইডি লিখলাম। এরপরে দেখবো হচ্ছে ই নেম, ই নেমটা আমরা লিখবো কিভাবে, যেহেতু এটা আইডি একটা ইন্টিজার টাইপের, এই জন্য আমরা কিন্তু ডাবল কোড বা সিঙ্গল কোড ইউজ করলাম না। এবং ই নেম যেহেতু আমাদের কি ভার ক্যারেক্টার বা ক্যারেক্টার টাইপের, এই জন্য আমরা এটাকে সিঙ্গেল কোড বা ডাবল কোডের মধ্যে লিখবো। তো নাম লিখলাম। এরপর ডেজিগনেশন লিখবো। ডেজিগনেশনটা কি, ডেজিগনেশনটা কিন্তু আমাদের ভার ক্যারেক্টার, এই জন্য এখানে সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে। ডেজিগনেশন লিখলাম, জাস্ট এই লিখে রাখি। এরপর কমা। স্যালারি, স্যালারি কি করব, স্যালারি আমরা লিখবো হচ্ছে স্যালারি একটা ভ্যালু দেবো। এখানে কিন্তু আমাদের এই যে কমাটা ইউজ করা যাবে না, যেহেতু এটা ইন্টিজার, এই জন্য আমরা কমা ইউজ করতে পারবো না। তো এইটা হচ্ছে আমাদের এই কোয়েরিটার সমাধান। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তো মূলত এই হচ্ছে ডিপার্টমেন্ট কোশ্চেনের সলিউশন। নন ডিপার্টমেন্ট কোশ্চেনের সলিউশন আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।